বুকনুক বাংলায় সবাইকে আমন্ত্রণ। আজকে আমি পড়ছি সমরেশ মজুমদার রচিত তার বিখ্যাত উপন্যাস কালবেলা। অনিমেষ বলল সে অভ্যেসটা চলে গেছে, কিন্তু এখন মাঠ বা নদী খুব কাছাকাছি নেই। হাঁটবেন কোথায়? কেন? এত বড় রাস্তা আছে, গাড়ি ঘোড়া না থাকলে ওখানে হাঁটতে তো কোনো অসুবিধা নেই। তোমাদের সদর দরজা খোলা আছে? অনিমেষ ভেবে পাচ্ছিল না গতকাল ওরকম ধুঁকতে ধুঁকতে আসা মানুষটি এরকম তাজা হয়ে যান কী করে। সে বলল, না, গেট বন্ধ, আপনি চলুন, আমি দারোয়ানকে ডেকে তুলি। একটা শার্ট গলিয়ে নিচে নেমে দারোয়ানকে তুলতে একটু ঝামেলা করতে হলো। এই কাক ভরে কেউ বাইরে যায় না। ওরা বেরিয়ে গেলে দারোয়ান আবার দরজা বন্ধ করে দিল। সুরিতশেখর বললেন, তুমি এলে কেন? শেষ রাতে ঘুম থেকে উঠে অনেক দিন বাদে অনিমেষের ওই সময় ভালো লাগছিল। একবার ঘুম চলে গেলে এরকম কাক ভরে খুব আপন মনে হয়। সে কোনো উত্তর না দিয়ে সুরিতশেখরের সঙ্গে কলকাতার রাস্তায় হাঁটতে লাগলো। এখন পথ নির্জন, রাস্তার হলদেটে আলো ছাড়া আকাশে কোনো আয়োজন শুরু হয়নি। ফুটপাতে কিন্তু ঘুমন্ত মানুষ ছাড়া কোনো লোকজন দেখা যাচ্ছে না। সুরিতশেখর লাঠি লুকিয়ে হাঁটছেন। এখন ওর চল অত্যন্ত মন্থর। এককালে যার সঙ্গে সে হেঁটে তাল রাখতে পারতো না, এখন তার সঙ্গে পা মেলাচ্ছে হাঁটি হাঁটি করে। সুরিতশেখরের যে কষ্ট হচ্ছে হাঁটতে, এটা বুঝতে পারল অনিমেষ। নেহাতি জিদের বসেই হাঁটছেন তিনি। কি করবে বুঝতে পারছিল না সে। সেন্ট্রাল অ্যাভিনিউ ছাড়িয়ে ডান হাতে একটি পার্কের সামনে এসে দাঁড়ালো ওরা। অনিমেষ বলল, একটু বসবেন? সুরিতশেখর স্বীকার করলেন, হ্যাঁ, বসলে একটু ভালো হতো। পার্কে ঢুকে বিব্রত হলো অনিমেষ। অনেকগুলো বেঞ্চি পার্কময় ছড়ানো, কিন্তু তার একটাতেও বসার পাটাতন নেই। কেউ বা কারা সযত্নে পার্কটাকে রো করে রেখে দিয়েছে। দাদুকে নিয়ে একটা বেঞ্চের কাছে গিয়ে এক দৃশ্য দেখে অনিমেষ ক্রমশ সংকুচিত হয়ে পড়েছিল। এর জন্য তার কোনো দায়িত্ব না থাকলেও মনে হচ্ছিল কলকাতার মানুষ হিসাবে সে কতগুলো লজ্জার মুখোমুখি হচ্ছে। সুরিতশেখর বললেন, আর চেষ্টা করো না, এবারে বরং ফেরা যাক। খুব ধীরে ধীরে হাঁটছিলেন সুরিতশেখর। এখন ওর ক্লান্তি অত্যন্ত পরিষ্কার। কোনো রকে বসলে হয়। কথা বলতে সাহস পাচ্ছেন অনিমেষ। সুরিতশেখর বললেন, এই ন্যাড়া মাঠটাকে তুমি পার্ক বললে? ফুল নেই, গাছ নেই, এমনকি মাটিতে ঘাসও নেই। বসার জায়গার কথা তো ছেড়েই দিলাম। কোন সংজ্ঞায় একে পার্ক বলা যায়? তবুও তোমরা বলছো অভ্যেস। আসলে জিনিসটা কখন হারিয়ে গিয়ে তার জায়গা দখল করে জুড়ে বসেছিল তোমরা টের পেলে না। আশ্চর্য। অনিমেষ জবাব দিল না। ওর মনে হচ্ছিল দাদুর কথায় কোথাও প্রতিবাদ বা এই মুহূর্তে সে করবে না। তর্ক করে এই বৃদ্ধকে আঘাত দিয়ে কি হবে? একটা অনুভূতি ক্রমশ ওকে অধিকার করছিল, দাদুকে আর দেখতে পাবে না সে। ভবিষ্যতের কথা সে জানে না, হয়তো ভবিষ্যৎ তাকে অনেক কিছু দেবে। যেসব কল্পনা তার বুকে মুখ খুঁড়ে, সেগুলো হয়তো সত্যিকারের চেহারা নেবে। কিন্তু যার কাছ থেকে সে দুহাত ভরে পেয়েছে, সেই মানুষটি অতীত হয়ে যাবে। এতদিন পরে সে সুরিতশেখরকে দেখছে, তার সঙ্গে অতীতের সেই চেহারার কোনো মিল নেই। যে মানুষ নিজে শ্রাদ্ধ করে এসেছে, সে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। অনিমেষের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হঠাৎ সুরিতশেখর কথা বললেন, অনিমেষ, তোমার কুষ্টিতে আছে রাজদ্রোহের জন্য জেলবাস অনিবার্য। তুমি রাজনীতি করবেই, কিন্তু যাই করো নিজের কাছে পরিষ্কার হয়ে করো। আমি জানি না সকাল থেকে রাত্রিরে একবারও তোমার নিজেকে ভারতবাসী বলে মনে হয়েছে কিনা। চারধারে যা দেখি, কেউ সে চিন্তা করে বলে মনে হয় না। সাধারণ মানুষ নিজের আখের গোছাতে ব্যস্ত। নেতারা রাজনীতিকে সম্বল করে ক্ষমতা দখল করছে। এই দেশে বাস করে কেউ দেশটার কথা চিন্তা করে না। একটা যুবক নিজেকে ভারতবাসী বলে ভাবে না বা তা নিয়ে গর্ব করে না। তাহলে কী জন্য তুমি রাজনীতি করবে? কেন করবে? আমি ঠিক বুঝি না তোমাদের। কিন্তু মনে হয় তোমার নানান জিনিস দিয়ে প্রতিমা বানাও শুধু প্রতিমার জন্যে, ভক্তিটুকুই তোমাদের নেই। অনিমেষ নাড়া খেল। সেই সময় দূর অন্ধকারে ফিকে আলোয় প্রথম ট্রাম চলা সাড়া পাওয়া গেল। এখন আলোর পিণ্ড থরথরিয়ে ছুটে আসছে ওর দিকে। কান ফাটানো শব্দে ঘন্টা বাজাচ্ছে ড্রাইভার। চকিতেই দাদুর হাত ধরে ফুটপাতে উঠে এলো অনিমেষ। যেন বুকের মধ্যে সপাং সপাং চাবুক মেরে শব্দের ঝড় তুলে ট্রামটা মিলিয়ে গেল ওদিকে। সুরিতশেখর বলল, চলো, তোমার কলকাতা জাগলো। অনিমেষ চুপচাপ নিজের অতীতকে নিয়ে হাঁটা শুরু করলো। না, দাদুর কথা শুনবে না সে। নিজে স্টেশনে গিয়ে ভালো জায়গা দেখে ট্রেনে বসিয়ে দিয়ে আসবে দাদুকে। কর্তব্য বা ঋণ স্বীকার নয়, এক ধরনের দীক্ষা, যা বোঝানো যায় না। যে বুঝে সে বুঝে নেয়।
শরীরশেখরকে জানালার কাছে বসিয়ে দিল অনিমেষ। রিজার্ভেশন পাওয়ার কোনো উপায় নেই। কুলিকে একটা টাকা দিয়ে জায়গাটা কিনতে হলো। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শরীরশেখরের দিকে তাকাতেই অনিমেষের বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। সেই বিকেলটার কথা মনে হচ্ছিল, তার প্রথম কলকাতায় আসার বিকেল। সেদিন সে ছিল কামরায় আর শরীরশেখর প্ল্যাটফর্মে। এবার শরীরশেখরকে দেখার পর থেকেই কেন যেন বুকের মধ্যে বসে বারংবার জানিয়ে যাচ্ছে, এই শেষবার, এবার আর বৃদ্ধের দেখা পাবে না অনিমেষ। একটা বিরাট গাছ একটু করে শুকিয়ে একটা ছোট্ট শিকড় দাঁড়িয়ে আছে। হাওয়ায় তেজ বাড়লেই ঢলে পড়বে যেন। কিচ্ছু করার নেই, শুধু চোখে দেখা। এই যে স্টেশন এসেছে, এটাও পছন্দ ছিল না শরীরশেখরের। তার জন্য অনেক সময় নষ্ট করেছে অনিমেষ, আর নয়। কিন্তু সে কথায় কান দেয়নি। রাস্তায় কিছু খাবেন না জেনেও মিষ্টি দিয়েছেন সঙ্গে। পিসিমাকে দাদুর প্রকৃত অবস্থা জানিয়ে একটা চিঠি দিতে হবে। নির্বিকার মুখে বসেছিল শরীরশেখর। হঠাৎ কাছে ডাকলেন ইশারায়। চারদিকে যাত্রীদের ব্যস্ততা, কুলির হাঁটাহাঁটি, ইঞ্জিনের আওয়াজ। অনিমেষ জানালার গা ঘেঁষে দাঁড়ালো। দাদুর মুখটাকে একদম অচেনা দেখাচ্ছে এখন। অনিমেষ বলল, কিছু বলবেন? ঘাড় নাড়লেন বৃদ্ধ। তারপর বললেন, তোমার মায়ের কোনো চিহ্ন তোমার কাছে আছে? চমকে উঠল অনিমেষ। মা? তোমার স্বর্গত মায়ের কথা বলছি। সেই ছবিটার কথা মনে পড়ল। ছবিটা কোথায়? মায়ের সেই জলজলে চোখের ছবি যেটা বাবার ঘরে টাঙানো থাকতো। শরীরশেখর অনিমেষের মুখের দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে বললেন, খুব ছেলে মানুষ ছিলে তুমি যখন তিনি চলে গেলেন। তবুও তোমার কি তাকে মনে পড়ে? চোখ বন্ধ করলেই টকটকে লাল জ্বলন্ত চিতা। আগুন তখনও গ্রাস করেনি শরীর। দুটো পা আর হাঁটু ছোঁয়া চুল তখনও চিতার বাইরে। রক্তের দাগ শুকিয়ে যাওয়া কালো দুটো হাত সে চোখের সামনে ধরে আছে, পরিষ্কার দেখতে পাচ্ছে। কিন্তু এখন, এই মুহূর্তের আগে মাকে তো তেমন করে মনে পড়েনি তার। এমনকি মাধবীলতাকে দেখার সময় মনে হচ্ছিল মা এরকমই দেখতে ছিল। এই ছবিটা তো চোখের সামনে আসেনি। সে ছবিটাও তো এখন মনে পড়ছে। মৃত্যুর রাতে মা তাকে বলেছিল, আমি যদি না থাকি তুই একা একা আকাশের দিকে তাকিয়ে আমার সঙ্গে কথা বলিস, আমি ঠিক শুনতে পাবো। অনি, আমি তোকে ছেড়ে কোথাও যেতে পারবো না রে। দু চোখ ঝাপসা হয়ে যাচ্ছে দ্রুত। অনিমেষ চেষ্টা করে নিজেকে ঠিক করলো। কলকাতায় আসার পর ওসব কথা মনেই পড়ে না। মা ক্রমশ ধূসর হয়ে একসময় হারিয়ে গেছে কখন। আজ দাদু এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস না করলে হয়তো সে মুখে বলতো, হ্যাঁ পরে, কিন্তু এই কথা জিজ্ঞেস করছেন কেন? হঠাৎ তাকে মনে পড়ল তোমার মুখ দেখে। অনিমেষ, জীবন বড় জটিল, নিজেকে ঠিকঠাক রাখা খুব মুশকিল। তাই একটা অবলম্বন দরকার হয় এগিয়ে যাওয়ার জন্য। তোমার মা তোমাকে ঘিরে কত স্বপ্ন দেখতেন, আজ তিনি নেই। তার কথা ভেবে চোখের জল ফেলা কোনো কাজের কথা নয়। কিন্তু দুদিন তোমায় আমি দেখলাম। যাই করো, শুধু মনে রেখো, কেউ একজন তোমাকে লক্ষ্য করে যাচ্ছে। তাই কখনো অসৎ হইও না। অনিমেষ জানালায় হাত রেখেছিল। পলকেই টের পেল হাতের তলায় জানালা নড়ছে। তারপর একটু একটু করে এগিয়ে যেতে লাগলো সেটা। একটার পর একটা কামরা অনিমেষকে অতিক্রম করতে দেখা গেল। শরীরশেখরের মুখটা কখন অনেক আড়ালে হারিয়ে গেল। স্টেশন ছাড়ার সময় কেন যে সব সতৃষ্ণ চোখে প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে থাকে। ট্রেনটা সম্পূর্ণ বেরিয়ে না যাওয়া অবধি অনিমেষ নড়ল না। এখন অফিসের সময়। শিয়ালদা স্টেশনের বাইরে সে চুপচাপ দাঁড়িয়ে থাকলো অনিমেষ। পিলপিল করে মানুষজন ছুটে যাচ্ছে সার্কুলার রোডের দিকে। ঘন ঘন লোকাল ট্রেনগুলো শহরতলি থেকে মানুষ বয়ে এনে ছেড়ে দিচ্ছে কলকাতায়। প্রত্যেকে এত ব্যস্ত যে কারোর পেছনে থাকার সময় নেই। অনিমেষ দেখলো মানুষের চেহারা মোটামুটি একই। যেহেতু এদের প্রয়োজন অভিন্ন, তাই ভঙ্গিতেও ফারাক নেই। হঠাৎ তাকালে সেই ছবিটার কথা মনে পড়ে যায়। ঝড়ের আভাস পেয়ে যেভাবে নানা চার পেয়ে জন্তুরা পাগলের মতো ছুটে যায় আশ্রয়ের জন্য ধুলোর বন্যা বইয়ে, ঠিক তেমনি তাড়াহুড়া এমন যে কেউ কাউকে সামান্য সৌজন্যও দেখাচ্ছে না। আবার এই মানুষই পৃথকভাবে একা থাকলে অত্যন্ত ভদ্র, শিষ্টাচার সম্পন্ন হয়ে হবে। কী করে মানুষ এতগুলো মুখ হয়? এদের দিকে তাকিয়ে থাকতে শরীরশেখরের কথাটা মনে পড়ল। এই যে লোকগুলো ঘুম থেকে উঠেই ভাত খেয়ে ট্রেন চাপে, শিয়ালদায় নেমে ঊর্ধ্বশ্বাসে ছুটে অফিস যায় বাদুর ঝুলে, সারাদিন খবরের কাগজ পড়ে পরচর্চা করে কিছু কাজ করে কাটিয়ে দেয়। আবার বিকেলে শিয়ালদা থেকে বাজার নিয়ে ট্রেনবন্দি হয়ে রাত 10টায় বাড়ি ফিরে। তারা কী ধরনের মানুষ?
বেঁচে থাকার জন্য প্রতিটি সংসারের আয় যন্ত্র, রাত্রে সন্তান উৎপাদন, দিনে পরচর্চা এখন রক্তে মিশে গেছে। কেউ নিজেকে কি ভারতবাসী বলে মনে করে? এই দেশ আমার একরকম বোধ কখনো কি চিন্তিত হয়? একমাত্র সমালোচনা ছাড়া এরা রাজনীতির ধারে কাছেও ঘেঁষে না। যারা তাদের পাইয়ে দেয় সেই রাজনৈতিক দলগুলো এরা সমর্থন করে। আদর্শের বালাই নেই। তাহলে এই যে মানুষ ভারতবর্ষ যে কতটা উন্নতি করবে, হাত পা মাথা বিহীন একটা জন্তু মতো মুখ থুবড়ে পড়ে আছে দেশটা, এবং তার জন্য কারো বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। কমিউনিস্ট পার্টি এদের কথা কিভাবে চিন্তা করে অনিমেষ জানে না। পার্টির প্রথম সারির নেতাদের সঙ্গে তার আলাপ নেই। কমিউনিস্ট পার্টি সর্বহারা পার্টি, কিন্তু এইসব মানুষ কিছুই হারতে রাজি নয়। ওর মনে হলো এরকম দরকচা মারা মানুষগুলোকে কখনোই কমিউনিজমে বিশ্বাসী করানো যাবে না। একটা বড় আঘাত, সে যুদ্ধই হোক কিংবা শাসনযন্ত্রের দুর্বার পীড়নই হোক, যা ব্যক্তিগত ঘেরাটপগুলোকে ছত্রাকার করবে। তা না হলে মানুষে মানুষে জানাশোনা হবে না। স্টেশনের বাইরে এসে অনিমেষকে খেয়াল হলো গতকাল খবরের কাগজ পড়েনি। শরীরশেখরকে নিয়ে এমন ব্যস্ত ছিল যে কোন দিকে তাকাবার সময় পায়নি। হ্যারিসন রোডের দেওয়ালে টাঙানো একটা বামপন্থী কাগজের সামনে এসে সে দাঁড়ালো। বিশ্ববিদ্যালয়ের উপর পুলিশি হামলা তীব্র নিন্দা করেছে নেতারা। ভিয়েতনামে আমেরিকার বিষাক্ত বোমা ব্যবহার করেছে। রাশিয়ায় পৌঁছে ভারতীয় ডেলিগেটরা লেনিনের সমাধিতে মালা দিয়েছে। কেমন যেন সব সাজানো সাজানো ব্যাপার। অনিমেষ তৃপ্তি পেল না। আজ অবধি কোনো কমিউনিস্ট নেতা বললেন না ভারতবর্ষ আমাদের দেশ, এই দেশের জন্যই এখানে কমিউনিজম প্রয়োজন। প্রতিটি মানুষকে দেশকে ভালোবেসে সংগ্রামী হতে হবে। সব সময় বিদেশের কথা বলে একটা অস্পষ্ট ধোঁয়াটে বৈপ্লবিক আবহাওয়া তৈরি করা হয়। কী লাভ কে জানে। তাছাড়া এতগুলো বছর নেতারা কাজ করলেন, কিন্তু কপা এগিয়ে এসেছেন তারা তা নিজেই জানেন। এখনও শহরের মানুষকে কমিউনিজম সম্পর্কে আগ্রহী করা সম্ভব হয়নি। গ্রামে তো আরও দুরন্ত। ভারতবর্ষের অনেক প্রদেশ তো কমিউনিজম বলতে বিদেশি কিছু বোঝে। তাহলে এদিকে কংগ্রেসিরা তিল তিল করে অবক্ষয়ের দিকে এগোচ্ছে, কিন্তু সে সুযোগ নেবার কোনো বাসনা বাম নেতাদের নেই। কংগ্রেসিদের অবস্থা যদুবংশের মুঘল পর্বের মতো। এটাই তো প্রকৃত সময়। মাঝে মাঝে খুব রাগ হয় অনিমেষের, কিন্তু সে যে দামি কথা, সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেই তোমাকে কাজ করতে হবে। মন চায় না তবু মেনে নিতে হয়। অনিমেষ ভেবেছিল হোস্টেলে ফিরে স্নান করে খাওয়া দাওয়া ছেড়ে কলেজে যাবে, কিন্তু মির্জাপুরের কাছাকাছি এসে ভাবলো একবার ইউনিভার্সিটিটা ঘুরে যাই। এখন 10:30 বাজে। 12টার আগে ক্লাস আরম্ভ হবে না। স্বচ্ছন্দে হোস্টেল থেকে তৈরি হয়ে আসা যেত, কিন্তু 1 কাপ চা খাওয়ার তীব্র ইচ্ছা হলো। রাখালদার ক্যান্টিনে এখনও 8 পয়সায় চা পাওয়া যায়। লনে ঢুকতেই দেখলো চারধারে পোস্টার, ছাত্র ধর্মঘট, পুলিশি অত্যাচারে বিশ্ববিদ্যালয় বন্ধ। যদিও সে গতকাল খবরের কাগজ পড়েনি, তবু কেউ তো এই কথা বলেনি। তমালদের মুখেও তো শোনা যেত তাহলে। এখনও ছেলেমেয়েরা কেউ আসেনি। অনিমেষ ক্যান্টিনে ঢুকে দেখলো কয়েকজন ভাত খাচ্ছে। কোনার দিকে ছোট্ট একটা জটলা। ওরা যে ছাত্র পরিষদ ছেলে বুঝতে অসুবিধা হলো না। অনিমেষকে দেখতে পেয়েই ওদের গলার আওয়াজ নিচে নেমে এলো। একজনকে চিনতে পারল সে, শচীন, নীলার বন্ধু। একদিন কফি হাউসে সে ছেলেটির সঙ্গে তার কথা হয়েছিল। বেশ ভদ্র ছেলে। অনিমেষ রাখালদাকে একটা চায়ের কথা বলে ছেলেটার দিকে তাকে হাসলো। ওর চিনতে পারার ভঙ্গিটায় শচীন অবাক হলো। অনিমেষ গলা তুলে বলল, ভালো আছেন? গায়ে পড়ে কথা বলার অভ্যেস নয়, কিন্তু মনে হচ্ছিল ছেলেটি কোনো কারণে আড়ষ্ট হয়ে আছে। ব্যাপারটা জানার জন্য কৌতূহল ছিল। শচীন এবার উঠে এলো, সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কিছু বলেছেন? অনিমেষ দেখলো শচীনের বলার ভঙ্গিতে একটা শীতলতা আছে। তবু সে আবার জিজ্ঞাসা করলো, অনেক দিন দেখিনি, খবর কি সব? কি খবর চান? অনেকদিন নীলাকে দেখিনি, কেমন আছে ও? অনিমেষের মনে হলো নীলার কথা বলে শচীন সহজ হবে। শচীনের কপালে ভাঁজ পড়ল। অনিমেষকে খুঁটিয়ে দেখে বলল, আপনি কিছু জানেন না? কি ব্যাপার, কি হয়েছে? অনিমেষ অবাক হলো। ওদের বাড়িতে যাননি এর মধ্যে? না, বেশ কিছুদিন আমার যোগাযোগ হয়নি। তাহলে নিজে গিয়ে জেনে আসুন। আজ তো আপনারা ধর্মঘট ডেকেছেন, চলে যান আজকেই, কাছেই তো। শচীন এমন ভঙ্গি করলো যে কথা শেষ হয়ে গেছে, এবার ফিরে যাওয়া যেতে পারে। অনিমেষ বলল, আমি কিছুই বুঝতে পারছি না। সব কথা খুলে বলতে অসুবিধা আছে? এই সময় ছেলেটা চা দিয়ে যেতে সেই ইশারা করে শচীনকে 1 কাপ চা দিতে বলল। শচীন আপত্তি জানালো, আপনি গতকাল বিকেলে জানতেন না যে ধর্মঘট হবে? আপনি তো একজন ছাত্র প্রতিনিধি। অনিমেষ এই প্রশ্ন আশা করেনি। ও বুঝতে পারল শচীন এই ধর্মঘটকে কেন্দ্র করেই তার সম্পর্কে এক বিরূপ ধারণা নিয়ে কথা বলছে। অনিমেষ উত্তর দিল, আমি গতকাল অনুপস্থিত ছিলাম, থাকলে নিশ্চয়ই জানতে পারতাম। সিদ্ধান্ত নিশ্চয়ই সর্বসম্মত। মিথ্যে কথা,
আমাদের খবর, কালকেও আপনাদের পরিকল্পনা ছিল না ধর্মঘট করার। পুলিশ যাদের অ্যারেস্ট করেছে তারা কেউ ছাত্র নয়, কিন্তু গত রাত্রে পার্টির নির্দেশে বিমান নিজেই ধর্মঘটের ডাক দিয়েছে। কথাটা শুনে চমকে গেল অনিমেষ। এটা হতেই পারে, সাধারণ সম্পাদককে যদি পার্টি নির্দেশ দেয় তবে নিশ্চয়ই সে মান্য করবে। এতে অন্যায়টা কিসের? সে বলল, এটা তো আমাদের ভেতরের ব্যাপার, আপনারা মাথা ঘামাচ্ছেন কেন? মাথা ঘামাচ্ছি কারণ আপনারা নিজের ইচ্ছের মতো সমস্ত ছাত্রছাত্রীকে কিছু করতে বাধ্য করতে পারেন না। পুলিশের সঙ্গে এনকাউন্টার আপনারাই করেছিলেন, ওদের খুঁচিয়ে দিয়ে ইউনিভার্সিটিতে এসে লুকিয়েছেন যাতে আমরাও জড়িয়ে পড়ি। বাইরে গুন্ডা দিয়ে ট্রাম পুড়িয়েছেন নিজের বীরত্ব প্রমাণ করতে। কী ইস্যু নিয়ে এত কাণ্ড হলো? সাধারণ ছাত্রের সঙ্গে কী সম্পর্ক? গতকাল কেবল 3জন কমিউনিস্ট পুলিশের গুলিতে মারা গেছে, অতএব আজ এখনও ধর্মঘট করো? অথচ সে কথা আপনারা বলছেন না যে ধর্মঘটের কারণ দেখাতে। কিন্তু ছেলেমেয়েরা বহু দূর থেকে কষ্টে করে পয়সা খরচ করে এসে দেখে ক্লাস হচ্ছে না। এই হয়রানি এবং অপচয় কেন করালেন? আর সবশেষে একটা কথা, নিজের নাক কেটে কি অন্য যাত্রা ভঙ্গ করা যায়? একদিন ধর্মঘট করার মানে একদিনে পড়াশোনা নষ্ট করা। এতে আপনাদের কী রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধ হবে? আমি এ ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক নই। আপনার যদি আপত্তি থাকে তাহলে আপনি ধর্মঘটে যোগ দিবেন না, ব্যাস। অনিমেষ চায়ের দাম দিয়ে দিল। সে তো 100 বার। আপনারা যা ইচ্ছা করবেন আর আমরা তা মুখ বুঝে সহ্য করব, এটা ভাববেন না। আমরা ধর্মঘটের প্রতিবাদ করব। আমরা ছাত্রদের বলবো ক্লাস করতে। সুচিন কথা শেষ করা মাত্রই অনিমেষ ক্যান্টিন থেকে বেরিয়ে এলো। কী পরিস্থিতি বিমানদা আজকে ধর্মঘট ডেকেছে সে জানে না, কিন্তু যেদিন পুলিশ বাড়াবাড়ি করেছিল এটা তো সত্য। ইউনিয়ন রুম জমজমাট, কার্যনির্বাহক কমিটি সবাই এসে গেছে। অনিমেষকে দরজায় দেখে সুদীপ চুরুট নামালো। এই যে অনিমেষবাবু, আসুন। কথাটায় ব্যঙ্গ মেশানো। অনিমেষ অবাক হলো। এভাবে কথা বলার কী কারণ আছে তা বুঝতে পারল না সে। একটা চেয়ার টেনে বসতেই বিমান বলল, কাল কি হয়েছিল তোমার? অনিমেষ বলল, একটু পারিবারিক কাজে জড়িয়ে গিয়েছিলাম। বিমান বলল, যাই হোক না কেন, একবার তোমার ঘুরে যাওয়া উচিত ছিল। পার্টির কাজ করতে গেলে ব্যক্তিগত ব্যাপারগুলো একটু গুরুত্ব দেওয়া চলবে না অনিমেষ? তাছাড়া তোমার কাছ থেকে আমরা তেমন কোনো কাজও পাই না। সুদীপ বেঁকানো গলায় বলল, দেখে তো মনে হচ্ছে স্নান করে খাওয়া দাওয়া করনি, তাই এখানে আসতে পরামর্শ দিল কে? এবার বিরক্তি চাপতে পারল না অনিমেষ। আমি কি এসে অন্যায় করেছি? বিমান বলল, তুমি হোস্টেলে ছিলে না সকালে, খবর পেলে কি করে? অনিমেষ বলল, আমাকে খবর দেওয়া হয়েছিল। হ্যাঁ, কিন্তু তোমাকে পাওয়া যায়নি। আমি স্টেশনে গিয়েছিলাম, ফেরার পথে কোনো কিছু না ভেবে এখানে এসেছি। এসেই সোজা ছাত্র পরিষদের সঙ্গে আলোচনায় বসে গেলে? সুদীপ বলল। এবার অনিমেষ উঠে দাঁড়ালো। আপনারা কি বলতে চেয়েছেন খুলে বলুন। বিমান একটা হাত উপরে তুলে বলল, উত্তেজিত হবার মতো কিছু হয়নি, বসো। তারপর অন্য সবার দিকে তাকিয়ে বলল, কমরেডস, আমাদের অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আপনাদের কাছে আমার এই আবেদন যে এ সময় কোনো রকম আচরণ করবেন না যাতে পার্টি ক্ষতিগ্রস্ত হয়। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এক সক্রিয় ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমরা কেউ যেন সেই ফাঁদে পা না দিই। ছাত্র সংগঠনগুলো পার্টির এক একটা হাতের মতো, অতএব এই সংগঠনের গুরুত্ব অনেক। পুলিশ, কংগ্রেস সরকারের পুলিশ প্রকাশ্যে জঘন্য অত্যাচার করে ছাত্র সমাজকে কলুষিত করেছে। আমরা এতে তীব্র প্রতিবাদ করেছি। এই প্রতিবাদের প্রকাশ আজ ছাত্র ধর্মঘট। আমরা জানি সাধারণ ছাত্ররা আমাদের পাশে আছে। যদি কেউ বিরোধিতা করতে চান সেই দালালের আমরা বাধা দেব। গতকাল কেবল পুলিশ 3জন কমরেডকে হত্যা করেছে, এই সুযোগে আমরা তারও প্রতিবাদ করব। আপনাদের কারো কিছু বলার আছে? বিমানের দৃষ্টি সবার মুখের উপর বুলিয়ে এসে অনিমেষের উপর স্থির হলো। উত্তেজিত হলে মানুষের নার্ভ বিক্ষত হয়। বিমানের বক্তৃতা অনিমেষের কাছে অস্পষ্ট হয়ে যাচ্ছিল মাঝে মাঝে। তার সম্পর্কে অবিশ্বাস এদের মধ্যে এসেছে, এই বোধ তাকে নিঃসঙ্গ করেছিল। বিমান জিজ্ঞাসা করলো, অনিমেষ কিছু বলবে? সচেতন হলো অনিমেষ, ঘাড় নেড়ে না বলে বসে পড়ল। বিমান বলল, কোনো কোনো ব্যাপারে সবাই একমত নাও হতে পারে, কিন্তু প্রতি ব্যাপার নিয়ে যদি আমরা সমালোচনা করি তাহলে কোনো কাজই শেষ হবে না। যুদ্ধক্ষেত্রে সৈনিকের কর্তব্য হলো হুকুম পালন করা, তাতে যদি মৃত্যুও হয় তবুও সই, কারণ আজকের মৃত্যু আগামীকালের পক্ষে আশীর্বাদ হয়ে দাঁড়াবে। আপনাদের কাছে আমার আবেদন, আমাদের আন্দোলন সফল করতে প্রত্যেকে সক্রিয় ভূমিকা নিন। বিমান বসে পড়তেই সুদীপ উঠে দাঁড়ালো। কিছুক্ষণ সময় নিয়ে সবাইকে দেখল, তারপর অত্যন্ত গুরুগম্ভীর গলায় বলল, কমরেডস, আমি খবর পেয়েছি আজকে ধর্মঘট বানচাল করতে বুর্জুয়া শাসন ব্যবস্থা বদ্ধপরিকর। তাদের লালিত ছাত্র সংস্থা এর মদত দেবে। দুঃখের কথা, কিছু প্রতিবিপ্লবী
বিপদগামী বন্ধু এদের সঙ্গে হাত মিলিয়েছে। আমরাই মোকাবেলা করব। আপনারা অন্যান্য কমরেডসদের নিয়ে ইউনিভার্সিটির প্রতিটি গেটে বিক্ষোভ সমাবেশ শুরু করুন। কেউ যদি জোর করে ঢুকতে চায় তাহলে আমরাও চুপ করে বসে থাকব না। কয়েকটি দলে ভাগ হয়ে গেল, সবাই গেটে চলে গেল। ইউনিভার্সিটির অফিস খোলা, অধ্যাপকদের আসতে বাধা দেওয়া হবে না। অনিমেষকে ডাকলো বিমান, তুমি একটু আমার কাছে এসো। একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে বিমান জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছে? কিছু হয়নি। তুমি কি পার্টির প্রতি ভরসা হারাচ্ছ? এ কথা কে বলল? আমাদের কানে এসেছে তুমি এরকম কথাবার্তা বলো। না, আমি কখনো বলিনি। অনিমেষ ভাবতেই পারছিল না তার মনের কথা এরা টের পাচ্ছে কি করে। সে তো কারোর সঙ্গে আলোচনা করেনি। কাল রাতে তুমি কি করেছিলে? মানে? অনিমেষ, বিজি। কাল রাতে তুমি হাতিবাগানে কি করছিলে? এবার অনিমেষ শক্ত হলো। ওরা কি সুভাষদার সঙ্গে তার দেখা হওয়া নিয়ে এসব বলছে? কিন্তু সুভাষদা তার পরিচিত, দেখা তো হতেই পারে। সে বলল, ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেখান থেকে বেরিয়ে সুভাষদার সঙ্গে দেখা। আমরা চা খেলাম, গল্প করলাম। কি গল্প? এটা একদম ব্যক্তিগত প্রশ্ন নয়। গুড। তুমি সহজ হতে পারছো না অনিমেষ। মনের মধ্যে ময়লা থাকলেই মানুষ গুটিয়ে যায়। তবুও জিজ্ঞাসা করছি, কি কথা হয়েছিল? অনেক দিনের আলাপ, দেখা হলো দীর্ঘ ব্যবধানে। এরকম ক্ষেত্রে যেরকম কথা হতে পারে আর কি। আপনাদের সঙ্গে দেখা হয়নি সুভাষদার? না, সে দেখা করবে না। সুভাষকে পার্টি থেকে বের করে দেওয়া হয়েছে। এই খবরটা তো তুমি শুনেছ ওর কাছ থেকেই। কেউ শাস্তি পেলে তার ব্রেন অনেক কিছু বানিয়ে নেয়। সুভাষ তোমাকে প্রকাশ্যে রেস্টুরেন্টে যেসব কথা বলেছে তা অনেকেই শুনেছে। এসব কথা ওকে বলতে দিয়ে তুমি ভালো করনি। ব্যক্তিগত স্বার্থ সিদ্ধ করার চেষ্টার জন্য দল ওকে তাড়িয়েছে। এরকম মানুষের সঙ্গে কোনো রকম সংস্রব না রাখাই বুদ্ধিমানের কাজ। আমার কথা বুঝতে পেরেছ? বিমানের শেষ কথাগুলো সতর্কীকরণ, তা বুঝতে অসুবিধা হলো না অনিমেষের। এ নিয়ে অনেক তর্ক করা যেতে পারে, কিন্তু অনিমেষ নিষ্প্রিয় ছিল। সুভাষকে ওর ভালো লাগে। সুভাষ যে কথাগুলো বলেছে তা অযৌক্তিক বলে মোটেই মনে হয়নি। ও বুঝতে পারছিল এ ব্যাপারে যা কিছু সিদ্ধান্ত তা নিজেই নিতে হবে, এবং সেটা যতক্ষণ না নিতে পারছে ততক্ষণ বেফাস কথা বলা বোকামি হবে। মেন গেটের দিকে হাঁটতে হাঁটতে অনিমেষ ব্যাপারটা নিয়ে ভাবছিল। গতকাল ওই রেস্টুরেন্টে এমন কোনো পরিচিত মুখ ছিল না যে সুভাষের সঙ্গে তার আলোচনা ওদের জানাতে পারে। তাহলে জানলো কী করে? সুভাষ যদি দল থেকে বিতাড়িত হয় তাহলে নিশ্চয়ই এদের বলবে না। ব্যাপারটা রহস্যময়, অথচ সূত্র খুঁজে পাওয়া গেল না। অনিমেষ বুঝল, রাজনীতি করতে গেলে তাকে সতর্ক হয়ে পা ফেলতে হবে। অনিমেষরা স্লোগান দিচ্ছিল। এখন দু একজন করে ছাত্রছাত্রী আসতে শুরু করেছে। ইউনিয়নের যারা যারা সমর্থক তারা ওদের সঙ্গে মিশে যাওয়ার দলটাকে ভারী দেখাচ্ছিল। যারা কোনো দলে নেই তারা দূরে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে ব্যাপারটা বুঝতে চাইছিল। ইউনিভার্সিটির সব কটা গেটেই এক ধরনের বিক্ষোভ চলছে। ফলে ওদের ডিঙিয়ে কেউ ভেতরে ঢুকতে পারছে না। পাশের দেওয়ালে পোস্টার সাঁটা হয়েছে, পুলিশের বর্বর নির্যাতনের প্রতিবাদ আজ ছাত্র ধর্মঘট। এ কথাটাই বিভিন্ন স্লোগানের মাধ্যমে অনিমেষরা বলছিল। কলেজ স্ট্রিটে এখন অফিস টাইমের ভিড়। বাস ট্রাম থেকে লোকজন মুখ বের করে দেখছে ওদের। স্লোগান থামিয়ে একটু বিমান বক্তৃতা দিয়ে গেল টুলের উপর দাঁড়িয়ে। জ্বালাময়ী ভাষণ। সমগ্র ছাত্র সমাজের অপমান হিসাবে সে ঘটনাকে ধিক্কার জানালো। ক্রমশ কলেজ স্ট্রিটে ভিড় জমেছে। ছেলেমেয়েরা ফুটপাত উপচে রাস্তায় নেমে ওদের দেখছে। ট্রাম বাসগুলো একসময় দাঁড়িয়ে গেল ভিড়ের জন্য। এতক্ষণে কেউ ভেতরে ঢোকার চেষ্টা করেনি, এমনকি কোনো অধ্যাপক বা অফিস কর্মীও আসতে দেখেনি অনিমেষ। ওর মনে হলো ওই রকম ধর্মঘট ডাকা ছাত্রছাত্রীরা বেশ আনন্দিত হয়েছে। মুফতে একটা ছুটি পাওয়া গেল, বেশ ছুটি আড্ডা মারা যাবে। ছুটির মেজাজ ওদের। কী জন্য ধর্মঘট, কেন সেটা করা হচ্ছে এ নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, কেউ বোধ করছে না। স্লোগান উঠেছে ঢেউয়ের মতো। শুনে হঠাৎ শব্দ আলাদা করে কেউ বুঝতে পারবে না। অনিমেষের মনে হচ্ছিল পুরো ব্যাপারটাই কেমন যেন সাজানো অথবা চাপানো। কারো মনের সঙ্গে কোনো যোগাযোগ নেই, যেন একটা ফর্মুলাকে অনুসরণ করে যাওয়া। সেটা যে কোনো বাসি অকেজো হয়ে গেছে তার খোঁজ কেউ রাখে না। অনিমেষের খিদে পাচ্ছিল। হোস্টেলে ভাত ঢাকা আছে, কিন্তু এখন যদি সে হাতিবাগান গিয়ে খেয়ে আসতে চায় তাহলে সেটা দৃষ্টিকটু হবে। স্নান না করে সে একটা দিনও থাকতে পারে না। সে না হয় আজ না করলো, পকেটে এমন পয়সা নেই যে চট করে রাখালদার ক্যান্টিন থেকে খেয়ে আসবে। দাদুর জন্য আচমকা যে খরচ হয়ে গেল তা সামলে এই মাসে বাকি কটা দিন কেমনভাবে চলবে বুঝতে পারছিল না অনিমেষ। খিদের কথা মনে হতেই চিন্তাটা এলো। ঠিক এই সময় প্রেসিডেন্সি কলেজের দিকে স্লোগান উঠল, চীনা দালাল নিপাত যাক, বেআইনি ধর্মঘট মানছি না, মানব না, গুন্ডাদের আন্দোলনে ছাত্ররা থাকছে না, থাকবে না। একজন একটু এগিয়ে এসে বলল, বড় জোর 20 জন ওদের দলে,
চিন্তার কিছু নেই। ওর পক্ষে স্লোগান করে আসা মাত্রই এর পক্ষে গলা উত্তাল হলো। ওদিকে আওয়াজ যত এগিয়ে আসতে লাগলো তত টেনশন বাড়ছে। ক্রমশ অনিমেষে ওদের দেখতে পেল। মুকুলের সামনে সচিনও আছে। প্রত্যেকের হাতে বই খাতা, যেন ক্লাস করতে এসেছে। দুপক্ষের চিৎকারে কান পাতা দেয়। ইউনিভার্সিটির কার্নিশে বসা একটা চিল ভয় পেয়ে ডানা ঝাপটে উড়ে গেল আচমকা। গেটের কাছাকাছি ওরা আসতে পারল না। অনিমেষরা অনেকখানি জায়গা দখল করে রেখেছে। মুকুলেশ নিজের দলকে চুপ করিয়ে ওদের দিকে মুখ করে গলা তুলে বলল, আমরা এই ধর্মঘট মানছি না, আমাদের ভেতরে যেতে দিন। বোধহয় এরকম অনুরোধের জন্য ওরা প্রস্তুত ছিল না। স্লোগান থেমে গেল হঠাৎই। সবাই চুপচাপ, কেউ উত্তর করল না। মুকুলেশ আবার বলল, যারা ধর্মঘট করবেন তারা যাবেন না, কিন্তু সেটা সবার উপরে জোর করে চাপিয়ে দেওয়ার কোনো অধিকার আপনাদের নেই। বিমান বা সুদীপ এই গেটে এখন নেই। অনিমেষ চট করে টুলে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, এটা ইউনিয়নের সিদ্ধান্ত, ছাত্রদের তা মানতে হবে। মুকুলেশ বলল, ইউনিয়নের নয়, আপনাদের পার্টির সিদ্ধান্ত, সেটা মানতে আমরা বাধ্য নই। আপনারা সরে যান, আমরা ভিতরে ঢুকব। ঠিক তখনই হইচই বেঁধে গেল। মুকুলেশের দলের দুটো স্বাস্থ্যবান ছেলে এদের সরিয়ে জোর করে ভেতরে ঢুকতে গেল। এরা তাদের থামাতে হাতাহাতি বেঁধে গেল। কিছুক্ষণের মধ্যে কলেজ স্ট্রিটে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে গেল। ছেলেমেয়েরা যারা এতক্ষণ নাটক দেখছিল তারা ঊর্ধ্বশ্বাসে পালাতে শুরু করলো। দেখা গেল সেই দুটো ছেলে রীতিমতো প্রহিত হয়ে মির্জাপুরের ভেতরে ঢুকে যাচ্ছে। মুকুলেশরা উধাও, একটা ছেলেও ঢুকতে পারেনি। সব কটা গেটই অনিমেষদের দখলে। ফুটপাতের দোকানদাররা মালপত্র নিয়ে পালাচ্ছে। পরিস্থিতি সামলে নিয়ে অনিমেষরা স্লোগান দিচ্ছিল জোর গলায়। খবর পেয়ে বিমান সুদীপ ছুটে এসেছে। প্রচণ্ড উত্তেজনায় সবাই কাঁপছে। ঠিক সেই সময় গেটের মুখে বোমা পড়ল। মাটিতে পড়েই যে শব্দ হলো তা হকচকিয়ে গেল না। ধোঁয়ায় চারদার ঢেকে গেছে। পরপর কয়েকটা কলেজ স্কোয়ারের দিক থেকে বোমাগুলো আসছে। আত্মরক্ষার জন্য সবাই গেট ছেড়ে ভেতরে ঢুকে এলো। বোমা ছোড়া মাত্র অনিমেষের মাথায় আগুন জ্বলে উঠল। সে দ্রুত পায়ে বাইরে বেরিয়ে এসে লক্ষ্য করতে লাগলো কোন দিক থেকে বোমাগুলো আসছে। এখন কলেজ স্ট্রিট খা খা করছে। ট্রামগুলো পিছু হচ্ছে। পুলিশ ভ্যানের আওয়াজ পেল সে। অনিমেষের মনে হলো কেউ একজন কলেজ স্কোয়ারের গেটের আড়ালে লুকিয়ে আছে। ছেলেটাকে ধরার উদ্দেশ্যে অনিমেষ রাস্তা পার হতেই আরও কয়েকটা বোমা তার মাথা টপকে ওপাশের ফুটপাতে গিয়ে সশব্দে ফাটল। ছেলেটি তাকে কাছে আসতে দেখে গেটের আশ্রয় ছেড়ে প্রাণপণে ভেতরে দৌড় দিল। অনিমেষের পিছু ধাওয়া করতে চেয়ে বুঝতে পারল তার পক্ষে সম্ভব নয় ওকে ধরা। জোর পা চললে ঠাই টনটন করছে। গেটের ওপাশে আবার স্লোগান উঠেছে। বিমান চিৎকার করে ওদের ফিরে আসতে বলল। ফুটপাত ছেড়ে সে যখন সবে রাস্তায় পা দিয়েছে ঠিক তখনই আচম্বিতে একটা কালো ভ্যান তার পাশে এসে ব্রেক করলো। অনিমেষ কিছু বোঝার আগেই দু তিনটে পুলিশ ওর দু হাত ধরে টানতে টানতে ভ্যানের পেছনে তুলে নিল। ঘটনাটার আকস্মিকতায় অনিমেষ এমন হতভম্ব হয়ে গিয়েছিল যে কথা বলতে পারছিল না। সে শুনল সার্জেন্ট বলছে, আর কেউ আছে? নেই স্যার, সব আন্দার নেই। ওয়্যারলেস বলে দাও একটা হুলিগান অ্যারেস্টেড। তারপর যান্ত্রিক কিছু কথাবার্তার মধ্যে অনিমেষ চিৎকার করে জিজ্ঞাসা করলো, আপনারা আমাকে অ্যারেস্ট করেছেন কেন? কি করেছি আমি? কেউ উত্তর দিল না। পুলিশ ভ্যানটা তেমনই স্থির হয়ে আছে, অথচ অনিমেষের বেরোবার পথ বন্ধ। এই সময় অনিমেষের কানে এলো গেট থেকে নতুন স্লোগান উঠেছে, পুলিশ তুমি নিপাত যাও, কমরেড অনিমেষ লাল সেলাম লাল সেলাম। সার্জেন্টটা এক এক করে দাঁত খুঁড়তে খুঁড়তে বলল, সেলাম আবার লাল হয় কি করে মশাই? দাঁতে দাঁত চেপে অনিমেষ বলল, শালা। পুলিশ ভ্যানটা সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো। জীবনে প্রথমবার থানায় এলো অনিমেষ। কলেজ স্ট্রিট ছাড়ার পর থেকেই ও চুপচাপ হয়ে গিয়েছিল। ভ্যানের ভেতর গোটা কয়েক কনস্টেবল এবং একজন সার্জেন্ট, তারাও ওকে তেমন পাত্তা দেয়নি, কারণ এতক্ষণ নিজেদের মধ্যে কথাবার্তা সীমাবদ্ধ রেখেছিল। ভ্যানের জানালা দিয়ে অনিমেষ রাস্তায় নজর রেখেছিল। প্রতিদিনের কলকাতা স্বাভাবিক গতিতেই চলছে। দোকানপাট খোলা, লোকেরা হাঁটাচলা করছে। এই এক দৃশ্য অনিমেষ রোজ পথ চলতে চলতে দেখছে, কিন্তু আজ এই ভ্যানের থেকে অন্য জ্বালানা দিয়ে দেখতে ভীষণ ভালো লাগছিল। ক্ষুদ্র দিয়ে বিশালকে আঁকড়ে ধরার মধ্যে এক বেদনা জড়ানো আনন্দ আছে। কিন্তু এতক্ষণ অনিমেষের মনে কোনো রকম আতঙ্ক সৃষ্টি হয়নি। সে যে বন্দি, কোনো বিশেষ উদ্দেশ্যে তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তার ভাগ্য নির্ধারিত হতে পারে, এসব চিন্তা তার মাথায় আসেনি। সে জানে ওরাও যত তাকে ধরেছে, কোনো অন্যায় তখন সে করেনি, ভুল বুঝতে পারলেই তাকে ছেড়ে দিবে। কিন্তু বিমানদের ব্যাপারে নিয়েই ও বেশি চিন্তিত ছিল। তাকে ভ্যানে তোলা মাত্রই অতগুলো ছাত্র একসঙ্গে স্লোগান দিয়ে উঠল তার নাম ধরে। বুক ভরা আন্তরিকতা না থাকলে অমন স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হয়? বিমান এর আগে কথাগুলো বলেছে, সেটা ভালো করে ভেবে দেখা দরকার। ভুলভ্রান্তি প্রতিটি দলের থাকে, কাজ করতে গেলে তা হওয়া স্বাভাবিক। সিপিআই সম্পর্কে তার কোনো রকম মোহ নেই, কমিউনিজমের প্রতি
আকর্ষণ সে বোধ করেছে তার জন্য বিমানদের সঙ্গেই কাজ করা উচিত। সুভাষদার সে যেটা বলেছিল তাও হয়তো মিথ্যে নয়। দলের নেতৃত্ব কোনো নতুন পথ দেখাতে পারছে না। দীর্ঘকাল নেতারা একই চেয়ারে বসে আছে, কোনো সুনির্দিষ্ট কর্মপদ্ধতি ক্যাডারদের সামনে নেই। তবু যতই অল্পই হোক, কমিউনিজমের প্রতিষ্ঠার জন্য যে জঙ্গি মনোভাব দরকার তা বিমানদেরই আছে। একক বা বিচ্ছিন্ন হয়ে যে কাজ দুঃসাধ্য হবে, আদৌ সম্ভব হবে না, তা ওদের সঙ্গে থাকলেই হতে পারে। মতবিরোধ ঘটতেই পারে, কিন্তু বৃহত্তর স্বার্থের জন্য মানিয়ে চলার নীতি অনুসরণ করা উচিত। সার্জেন্টের পেছনে পেছনে ঘুরতেই একটা অফিসার ওদের দিকে তাকিয়ে বলল, কী ব্যাপার? কলেজ স্ট্রিট থেকে তুলে আনলাম। কি অবস্থা? একদল ঢুকবে, অন্য দল ঢুকতে দেবে না। সিরিয়াস কিছু? না, তুই একটা ছুটকো বোমা ফেটেছে, ব্যাস। তাহলে খামোখা ওকে আনতে গেলে কেন? ফর নাথিং ট্রাভেল ইনভাইট করা। এখনই হয়তো ফোন আসবে, সুর করে ছেড়ে দিতে হবে। স্টুডেন্ট প্রবলেম খুব ডেলিকেট ব্যাপার, এটা তোমাকে বোঝাতে পারলাম না আজও। খুব বিরক্তি গলায় বলছিল ভদ্রলোক। অনিমেষ দেখলো ভদ্রলোকের মুখটা মোটেই পুলিশের মতো নয়, মাথায় টাক থাকায় অনেকটা বিদ্যাসাগরের মতো দেখাচ্ছে। পরনেও পুলিশি পোশাক নেই। সার্জেন্ট বলল, একদম খালি হাতে ফিরে আসবো? অফিসার এর কোনো উত্তর না দিয়ে এমন একটা ভঙ্গি করলেন যে অনিমেষে হাসি পেয়ে গেল। সার্জেন্ট সেটা দেখে চিৎকার করে ধমক দিয়ে উঠল তাকে। অনিমেষ বলল, খামোখা চেঁচাচ্ছেন কেন? ইউ শাট আপ। এখন এমন মারবো জন্মের জন্য বোম ছড়া বেরিয়ে যাবে। সার্জেন্ট একটা চেয়ার টেনে ধপ করে বসলো, ওর মুখে খেঁচালো। বোমা? কে বোমা ছুঁড়েছে? স্যার চটপট জিজ্ঞাসা করলেন। এই শ্রীমান স্যার, অল্পের জন্য ভ্যানে লাগেনি। আই সি, চেহারা দেখে তো সুবোধ মনে হচ্ছে। পুলিশ ভ্যানে বোমা মারার জন্য কপালে কী জুটবে তা জানা আছে? আমি বোমা ছুঁড়িনি, উনি মিথ্যা কথা বলছেন। মিথ্যে কথা বলছি? দূর থেকে দেখলাম ইউনিভার্সিটির গেটে বোম পড়লো, রাস্তা ফাঁকা, কাছাকাছি আসতেই দেখলাম তুমি ফুটপাথ থেকে নেমে আসছো। এসব মিথ্যে কথা? ধমকানির সুরে সার্জেন্ট গলা থেকে যাচ্ছিল না। অফিসার ভদ্রলোকের মুখের চেহারা ততক্ষণে বদলে গেছে। অনিমেষ বলল, আমি বোম ছুঁড়িনি, যে ছুঁড়েছিল তাকে ধরতে গিয়েছিলাম। কথাটা শেষ হতে এক লাফে সার্জেন্ট ওর সামনে এসে দাঁড়ালো। অনিমেষ কিছু বোঝার আগেই লোকটার দুটো হাত সর্বাঙ্গে ঘোরাফেরা করতে লাগলো। পকেট থেকে আরম্ভ করে কোমর কিছুই বাদ গেল না। লোকটা হতাশ হয়ে আবার চেয়ারে ফিরে গেলে কয়েক সেকেন্ড চোখ কুঁচকে তাকিয়ে থেকে বলল, স্যার, একে 2 নম্বর দেওয়া দরকার। মিস্টিরিয়াস কেস। খালি হাতে বোমাবাজকে ধরতে যাওয়ার গল্প শোনাচ্ছে। দাওয়াই না দিলে সত্যি কথা বলবে না। তুমি খালি হাতে গিয়েছিলে? যদি বোম ছুটতো তাহলে? অফিসার জিজ্ঞেস করলো। আমি অতটা ভাবিনি, তাছাড়া দেখা মাত্র লোকটা পালিয়ে গেল। অনিমেষ সত্য কথাই বলল। লোকটা? কোন লোক? তুমি চেনো? কি আশ্চর্য, আমি চিনব কেমন করে? ওকে কখনো দেখিনি আমি। কোন পার্টির লোক? তা জানি না। বোম ছুঁড়েছিল বলেছিলেন। কাদের দিকে বোমগুলো ছুঁড়েছিল? আমরা যারা গেটে ছিলাম তাদের দিকে। তোমরা মানে যারা বন্ধ ডেকেছিলে? হ্যাঁ। তার মানে লোকটা তোমাদের পার্টির এন্টি পার্টি, তাই তো? তার ছাত্র পরিষদে নিশ্চয়ই। কি বলো? অনিমেষ টের পাচ্ছিল অফিসার তাকে কথার জালে ধরে কিছু মুখ থেকে বলিয়ে নিতে চাইছে। সে সতর্ক হলো। আমি গেটে দাঁড়িয়ে এসব কিছুই বলছি না। একটা লোক বোম্বিং করছিল, সে চাইছিল না আমরা গেটে দাঁড়িয়ে স্ট্রাইক কন্ডাক্ট করি। কিন্তু সে কোনো দলের লোক তা আমার পক্ষে বলা সম্ভব না, কারণ এটা আমি চিনি না। অফিসার এক শীট সাদা কাগজ আর কলম এগিয়ে দিয়ে বলল, আজকে যা যা ঘটেছে তা এখানে লিখে নামসই করে ঠিকানাটা দিয়ে দিন। আমি একটা রেকর্ড রাখতে চাই। এক মুহূর্ত ভেবে অনিমেষ কাগজটা টেনে নিল। সে যদি না লেখে তাহলে এরা কিছু করতে পারবে না। এই ঘরে ঢোকার আগে একটা খাঁচার ঘর দেখেছে। কয়েকটা অপরাধী মার্কা চেহারা সেই খাঁচাটা শুয়ে বসে আছে। ওটাকে বোধহয় লকআপ বলে। নাই ধরে নিয়ে এলে লকআপে রাখা হয়। পুলিশ লকআপ সম্পর্কে নানান গল্প শুনেছে অনিমেষ। আজ কীরকম অভিজ্ঞতা হয় সে জানে। না লেখার পেছনে কোনো অজুহাত খুঁজে পেল না সে। সত্যি কথা, তা লিখতে দোষ কী? এখন কেউ তাকে চেয়ারে বসতে বলেনি। শব্দ করে একটা চেয়ার টেনে নিয়ে কাগজটার উপর ঝুঁকে পড়ল। সার্জেন্ট বলছিল, আমার মন বলছে এ বোম্বিংয়ে ইনভলভ। একটু ধোলাই দিলে। লেট হিম রাইট। লেখা শেষ করে অফিসারের দিকে কাগজটা এগিয়ে দিল অনিমেষ। হাতে নিয়ে অফিসার জিজ্ঞাসা করলো, অনিমেষ মিত্র? হ্যাঁ। হোস্টেলে থাকা হয়? হ্যাঁ। সার্জেন্ট সোজা হয়ে বসল। কোন হোস্টেল? হোস্টেলগুলো স্যার ক্রিমিনালদের আড্ডা। স্কটিশ চার্চ? বাড়ি কোথায়? অফিসার কাগজটা থেকে চোখ সরাচ্ছিলেন না। জলপাইগুড়িতে। এর আগে কখনো অ্যারেস্টেড হয়েছেন? না। অ্যানি পুলিশ ইনকোয়ারি? হঠাৎ বুকের মধ্যে ধক করে উঠল। পুলিশের খাতায় নিশ্চয়ই তার নাম আছে। হাসপাতালে যে পুলিশটি অফিসার তাকে জেরা করেছিল তিনি নিশ্চয়ই তার রেকর্ড করে রেখেছেন।
কথাটা এখন বললে আর দেখতে হবে না। সার্জেন্টটা ওকে বোমাবাজ বলে প্রমাণ করার জন্য মুখিয়ে আছে। তার পায়ে বুলেট লেগেছিল জানলে রক্ষে হবে না। সেবার নীলার বাবার দৌলতে ও ঘাড় নাড়ল না। এখন ভাবতে হলো কেন প্রশ্নটা সার্জেন্টের। তার উত্তর দিল না অনিমেষ। অনেক অপ্রিয় কথা চুপ করে থাকলে এড়ানো যায়। সার্জেন্ট বলল, আমি শিওর স্যার। অফিসার বলল, ছেড়ে দাও এসব কথা। অনিমেষ বাবু, আমি চাই না কেউ হ্যারাসড হোক। আপনার স্টেটমেন্ট আমাদের কাছে থাকলো, কিন্তু এরপর যদি কখনো আপনার সামান্য অভিযোগ পাই তাহলে কিন্তু ভীষণ বিপদে পড়বেন। মধ্যবিত্ত বাড়ির ছেলে নিশ্চয়ই। কলকাতায় পড়াশুনো করতে এসেছেন, সেটাই মন দিয়ে করুন। ইউনিয়নবাজি করে নিজের 12টা বাজাচ্ছেন কেন? হাসলো। উপদেশের জন্য ধন্যবাদ, তবে প্রত্যেকের বোমার ধারণ আলাদা, এটা মনে রাখাই ভালো। কথাটা শেষ হওয়া মাত্র অফিসারের মুখটা বুলডগের মতো হয়ে গেল। গেট আউট, গেট আউট। অনিমেষ সুযোগ নষ্ট করলো না, দ্রুত পায়ে থানা থেকে বেরিয়ে এলো। ওর ভয় হচ্ছিল কোনো মুহূর্তে অফিসার তার ভুল বুঝতে পেরে ওকে আটকাতে নির্দেশ দেবেন। এত সহজে নিষ্কৃতি পাওয়ার কথা ভাবা যায়? রাস্তায় নেমে অনিমেষের অস্বস্তি শুরু হলো। যেরকম সমারোহ করে তাকে নিয়ে আসা হলো, ওভাবে কিছু না ঘটেই ছাড়া পেয়ে যাওয়া তার সঙ্গে ঠিক মানাচ্ছে না। অর্থাৎ যে সত্য বেমানান তা কয়েক মুহূর্ত বাদেই ভালো করে বোঝা গেল। ইউনিভার্সিটির পথে কিছুটা এগিয়ে যেতেই ওদের দেখতে পেল অনিমেষ। জনকুড়ি ছেলে স্লোগান দিতে দিতে এগিয়ে আসছে। ওদের সামনে সুদীপ, মুখখানা খুব গম্ভীর। ফুটপাত দিয়ে আসছিল বলেই ওরা অনিমেষকে প্রথমে লক্ষ্য করেনি। অনিমেষে অনুমান করতে পারেনি ছাত্র মিছিলটা ওর উদ্দেশ্যেই থানার দিকে এগোচ্ছে। স্লোগানে নিজের নাম শুনতে পেয়ে চমকে গেল। ওর জন্য দল এত চিন্তা করছে, নিজেকে ভীষণ মূল্যবান বলে মনে হলো ওর। ফুটপাত ছেড়ে সে ওদের সামনে এসে দাঁড়ালো। ভূত দেখার মতো চমকে গেল সবাই। অনিমেষকে কেউ এখন আশা করেনি। সুদীপ অন্তত বিস্ময় গলা হয়ে বলল, কি হলো? অনিমেষ হঠাৎই মনে হলো যেন অন্যায় করে ফেলেছে, এবং এই অন্যায়টি মোটেও ছোটো মাপের নয়। সে নিচু গলায় বলল, ছেড়ে দিয়েছে। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু ছাড়লো কেন? সুদীপের গলায় অসহিষ্ণু ভাব। ওরা ভেবেছিল আমি বোমা ছড়েছি তাই ধরেছিল, কিন্তু ওসি বোধহয় বুঝতে পেরেছেন এটা ঠিক নয়, প্রমাণ করা যাবে না, তাই। সম্ভব পুলিশ রাতারাতি চৈতন্যদেব হয়ে যায়নি। ভুল বুঝতে পারলেও ওরা দুদিন লকআপে রেখে দেয়, মিস্টিরিয়াস ব্যাপার। অনিমেষ অনুভব করলো এই বেরিয়ে আসা সুদীপ আশাহত। ধারণাটা সমর্থন মিলল আর এক কথায়। সুদীপ পাশে দাঁড়ানো একটি ছেলে বলে উঠল, এখন কি হবে সুদীপদা? ওকে গ্রেপ্তারের প্রতিবাদে আমরা যে কালকে ধর্মঘট ডেকেছি, এখন তো তার কোনো মূল্য থাকবে না। সুদীপ বলল, দ্যাটস দি পয়েন্ট। তোমার রিলিজের ব্যাপারের মধ্যে কিছু একটা আছে। যাক সে কথা, এখন হয় তোমাকে দুদিন কোথাও লুকিয়ে থাকতে হবে, না হয় সেটা সম্ভব না। নিজেই কথাটা ঘুরিয়ে নিল সে। অতগুলো ছেলে যখন তোমাকে দেখতে পেয়েছে, তখন খবর চাপা থাকবে না। সঙ্গে ছেলেটি বলল, সুদীপদা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা অনিমেষকে সঙ্গে নিয়ে ইউনিভার্সিটি থেকে ফিরে যাই, যেন থানায় বিক্ষোভ করে ওকে ছাড়িয়ে নিয়ে এসেছি। সুদীপ বলল, গুড, ইটস গুড প্রপোজাল, তাই করো। তারপর চাপা গলা অনিমেষকে বলল, আর বিকামিং এ হিরো আউট অফ নাথিং। অনিমেষকে কিছুই করতে হলো না। মিছিলটা প্রচণ্ড উন্মাদনা নিয়ে ফিরে এলো বিশ্ববিদ্যালয়ে। অনিমেষকে চুপ করে থাকতে হলো, কিন্তু সেটাই তার কাছে খুব কষ্টকর হয়েছিল। ছোট্ট একটা জনসভায় সুদীপ আগামীকালের প্রস্তাবিত ধর্মঘট তুলে নেওয়ার কথা ঘোষণা করলো, কিন্তু ব্যাপারটা খুব জোরালো আন্তরিকতাপূর্ণ হচ্ছে না, এটা অনিমেষ স্পষ্ট অনুভব করলো। বিমানকে পুরো ব্যাপারটা খুলে বলল অনিমেষ। পুলিশ ওকে নিয়ে স্টেটমেন্ট লিখে ছেড়ে দিয়েছে, গায়ে হাতও দেয়নি। শুনে বলল, নিজের হাতে লিখে না দিলেই পারতে। এটাকে তোরা মুচলেকা বলে প্রচার করবে, আমাদের ক্ষতি করতে পারে। তাছাড়া তোমার ওইভাবে রাস্তা পেরিয়ে ধাওয়া করতে যাওয়া উচিত হয়নি। বোমাটা তোমার শরীরে সোজাসুজি এসে পড়তে পারত। হঠকারিতা থেকে কোনো সুফল পাওয়া যায় না। কমিউনিজমের সার্থকতা ব্যক্তিগত কৃতিত্বে নয়, সামগ্রিক দলবদ্ধ উন্নয়নে। যাক, আজ আমরা জিতেছি। একটি ছেলেও ক্লাস করতে ঢোকেনি। অনিমেষ বলল, পুলিশের হাত থেকে এত সহজে নিষ্কৃতি পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু মানে সুদীপের কথা শুনে মনে হচ্ছিল ও ঠিক বিশ্বাস করছে না ব্যাপারটা, অথচ আমি কিছুই জানি না। বিমান হাসলো, হয় এরকম পরিস্থিতি হয়েই থাকে। যাক, তুমি কিন্তু অন্যদিন পার্টি অফিসে যাওনি, আজ যাবে। অনিমেষ এতক্ষণ ক্লান্ত হয়ে পড়েছিল। সারাদিন স্নান নেই, খাওয়া নেই, তার উপরে এরকম একটা টেনশন গেল। এখন খুব কাহিল লাগছে। বিমান সেটা ওর মুখের দিকে তাকিয়ে বোধহয় অনুমান করলো না। ঠিক আছে, তুমি হোস্টেলে ফিরে যাও, খাওয়া দাওয়া করে রেস্ট নাও। আগামীকাল আমার সঙ্গে যেও, জরুরি কাজের দায়িত্ব নিতে হবে। কী কাজ? অনিমেষ কৌতূহলী হয়ে উঠল। নির্বাচন আসছে, বাই ইলেকশন।
তোমাকে প্রচারে নামতে হবে। হাতে কলমে অন্তত 15 দিন কাজ করো। থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে কিভাবে ব্রিজ তৈরি করতে হয় শেখো। আচ্ছা এসো। অনিমেষ বেরিয়ে আসছে এমন সময় হঠাৎ বিমানের কণ্ঠকে থামালো। অনিমেষ, সুভাষদের সম্পর্কে সতর্ক থেকো। যারা পথভ্রষ্ট তারা কখনো এগোতে পারে না। ওকে? বুকনোট চ্যানেলটির সাথে থেকেও সাবস্ক্রাইব করো। নেক্সট পর্ব শোনার আমন্ত্রণ রইল।